আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো সিলেট স্ট্রাইকার্সের পেস বোলিং লাইনআপ নিয়ে এবং সিলেট স্ট্রাইকার্সের পেস বোলিং লাইনআপ এবং তাদের স্কোয়াডে এখন পর্যন্ত মাত্র 6 জন পেস বোলার আছেন এবং এই 6 জনের মধ্যে 5 জন বাংলাদেশি এবং একজন বিদেশি পেস বোলার রয়েছে এবং বাংলাদেশি যে 5 জন তারা হচ্ছেন তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মুর্তজা, আরিফুল হক, আলামিন হোসেন, রুয়েল মিয়া এবং একমাত্র বিদেশি পেস বোলার ইংলিশ ক্রিকেটার তিনি হচ্ছেন রিস্টপলি। এবং এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স তাদের স্কোয়াডে মাত্র 6 জন পেস বোলার নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে, যদিও স্কোয়াডটা একটু লম্বা হতে পারে, বাট যতগুলো পেসার এখন পর্যন্ত আছে, যে 6 জন পেসার এখন পর্যন্ত তাদের স্কোয়াডে আছে, এই 6 জন একাদশের সুযোগ পেলে কার কি ভূমিকা থাকতে পারে বা কার কোন জায়গায় সবচেয়ে বেশি শক্তিশালী বা কে কোনটাতে সবচেয়ে বেশি পারদর্শী, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সো আমরা সবাই জানি যে গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে এবং ড্রাফটের পরে এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স তাদের স্কোয়াডে মাত্র 6 জন পেস বোলার বেরাতে পেরেছে এবং এই স্কোয়াডটি কিন্তু আরো লম্বা হবে। সেখানে বিদেশি বা দেশি বা সেটা পেস বোলিং অলরাউন্ডার হোক বা শুধুমাত্র পেস বোলার হোক, সেটা কিন্তু অবভিয়াসলি অ্যাড হবে বা ইনক্লুড হবে, সেটা কিন্তু আমরা সবাই জানি। মাত্র 6 জন পেস বোলার নিয়ে একটা টুর্নামেন্ট পার করে দেওয়ার মতো দল কিন্তু সিলেট স্ট্রাইকার্স নয়। সো এখানে কিন্তু নতুন করে প্লেয়ার ইনক্লুড হবে, বাট কারা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে কারা আসতে পারে নতুন করে পেস বোলার বা পেস বোলিং অলরাউন্ডার, সেটা আমি পরের ভিডিওতে কথা বলবো, আশা করি সেই ভিডিওটাও দেখবেন। সো এখন পর্যন্ত যে 6 জন পেস বোলার আছে এদের মধ্যে তানজিম হাসান সাকিব, তিনি এখন পর্যন্ত টি-20তে 48টা ম্যাচ খেলেছেন এবং 48টা ম্যাচের মধ্যে তিনি 60টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 7 রানে 4 উইকেট এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 16টা ম্যাচ খেলেছেন এবং 16 ম্যাচে তিনি 19টা উইকেট সংগ্রহ করেছেন এবং গত সিজনে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন এবং তার আগের সিজনেও কিন্তু তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন এবং তিনি সিলেট স্ট্রাইকার্সের লোকাল ছেলে, লোকাল বয়। সো তার সিলেট স্ট্রাইকার্সের প্রতি কিন্তু এক ধরনের ইমোশন কাজ করবে এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি এই মৌসুমটা দুর্দান্তভাবে কাটাবেন, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ রিসেন্টলি তার যে পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত এবং তিনি গ্লোবাল সুপার লিগে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে এখন পর্যন্ত 3 ম্যাচে 4টা উইকেট সংগ্রহ করেছেন এবং দুর্দান্ত এগ্রেশন। এবং আমরা সবাই জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত বল করেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের টি-20 যে দলটা আছে সেখানে কিন্তু তানজিম হাসান সাকিব অন্যতম অটো চয়েস হিসেবে কিন্তু তিনি একাদশে খেলে থাকেন। সো সিলেট স্ট্রাইকার্সের জন্য কিন্তু এটা সবচেয়ে বড় একটা ট্রাম্প কার্ড হচ্ছেন তানজিম হাসান সাকিব এবং তানজিম হাসান সাকিবকে কিন্তু সিলেট স্ট্রাইকার্স তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছেন। সো তার উপর কিন্তু সবার একটা নজর এক্সট্রা থাকবে এবং তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সিলেট স্ট্রাইকার্সই ভালো পারফরমেন্স করতে পারবে, সেটা কিন্তু আমরা সবাই জানি। সো এরপর যদি আমি মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কথা বলি, তাহলে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যদি আমি ডিসক্রাইব করতে যাই তাহলে কিন্তু টোটাল একটা ভিডিও নতুন করে বানাতে হবে এবং মাশরাফিকে আমরা সবাই চিনি কোন মাপের বা কোন লেভেলের তিনি বলার এবং তার সময়ের সেরা বলারদের মধ্যে তিনি একজন ছিলেন এবং বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক এবং সেই সাথে বাংলাদেশের রাইট নাও যতগুলো পেসার আছে সবগুলো পেসারের কিন্তু একমাত্র গুরু হিসেবে তিনি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট খেলে যাচ্ছেন এবং তিনি এখন পর্যন্ত টি-20তে 190টা ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে তিনি 170টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 35 রানে 5 উইকেট এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 110 ম্যাচে 98টা উইকেট সংগ্রহ করেছেন এবং এখন পর্যন্ত বিপিএলে অর্থাৎ প্রথম সিজন থেকে এখন পর্যন্ত যতগুলো আসর হয়েছে অর্থাৎ বিপিএল এর 11তম আসর পর্যন্ত বাংলাদেশি কয়েকটা পেসার আছে, এর মধ্যে মাশরাফি বিন মুর্তজা, যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো আসরে খেলবেন এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করি। যদিও তার খেলা নিয়ে একটু ঝামেলা হচ্ছে বা তিনি আদৌ বিপিএলে খেলতে পারবে কিনা বা তার ফিটনেস ইস্যুটা কতটুকু তার পক্ষে কথা বলে, এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের আলোচনা আছে এবং সেটা আসলে কতটুকু হেল্প করে সেটা কিন্তু একটা দেখার বিষয় এবং সেই সাথে কিন্তু পলিটিক্যাল একটা হিসাব কিন্তু আছেই। সো মাশরাফি খেলবে কিনা সেটা কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কেউ জানি না বা মাশরাফি নিজেও এটা নিয়ে মুখ খোলেনি, বাট যদি তিনি খেলতে না পারে তাহলে হয়তো তাকে সিলেট স্ট্রাইকার্সের ডাগ আউটে দেখতে পারি অ্যাজ এ মেন্টর হিসেবে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ তারা প্রথম সিজন যখন এসেছে 2023 সালে তারা তখন কিন্তু বলেছে মাশরাফি বিন মুর্তজা যতদিন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স থাকবে ততদিন পর্যন্ত তিনি দলের সাথেই থাকবেন। সো সেই হিসেবে হয়তো আমরা যদি তাকে মাঠে নাও দেখতে পারি তাকে ডাগ আউটে কিন্তু মেন্টর হিসেবে দেখতেই পারি। সো এরপরে যদি আমি আলামিন হোসেনকে নিয়ে কথা বলি তাহলে আলামিন হোসেন এখন পর্যন্ত 138টা ম্যাচ খেলেছেন, সেখান থেকে তিনি 150টা অর্থাৎ 150টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 12 রানের 5 উইকেট এবং তিনি এখন পর্যন্ত বিপিএলে 74টা ম্যাচ খেলেছেন এবং 74 ম্যাচে তিনি 72টা উইকেট সংগ্রহ করেছেন এবং আমরা সবাই জানি যে আলামিন হোসেন একটা সময় তিনি বাংলাদেশ টি-20 দলের অটোমেটিক চয়েস ছিলেন এবং এখন পর্যন্ত যদিও তার কিছু কন্ট্রোভার্সির কারণে তিনি ন্যাশনাল টিমের অনেক বাইরে, বাট এখন পর্যন্ত যতগুলো পেসার বাংলাদেশের টি-20 একাদশে খেলে বা স্কোয়াডে থাকে তাদের সাথে যদি তাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু তিনি এখনো অনেক এগিয়ে থাকবে, তার কারণ তার এক্সপিরিয়েন্স বা তার যে
বোলিং সিস্টেম সেটা কিন্তু আসলে দুর্দান্ত, এবং আলামিন সম্পর্কে আমরা হয়তো নতুন করে অন্য একটা ভিডিওতে কথা বলতেই পারি। সো এরপরে যদি আমি আরিফুল হককে নিয়ে কথা বলি, তাহলে আরিফুল হক মূলত তিনি অলরাউন্ডার, অর্থাৎ ব্যাটিং অলরাউন্ডার, সেই সাথে তিনি বলটাও করতে পারে, এবং তিনি এখন পর্যন্ত প্রায় 127টা ম্যাচে মাত্র 27টি ইনিংসে তিনি বল করেছেন, এবং 27টি ইনিংসে বল করে তিনি 12টা উইকেট সংগ্রহ করেছেন, এবং তার বেস্ট বোলিং ফিগার 38 রানে 3টা উইকেট, এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 14টা ইনিংসে বল করেছেন, এবং 14 ইনিংসে তিনি মাত্র 3টা উইকেট সংগ্রহ করেছেন। সো আমি আপনাদেরকে আগেই বললাম যে তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার, মাঝে মধ্যে তিনি আসলে ক্যাপ্টেন্সির চাওয়ায় অথবা দলের খেলার যে পরিস্থিতি সেই বিবেচনায় হয়তো তিনি 2-1টা ওভার বলটল করেন। সো এই হচ্ছে আরিফুল হকের কথা। সো এরপরে আমি যদি রুয়েল মিয়াকে নিয়ে কথা বলি, তাহলে রুয়েল মিয়া এখন পর্যন্ত টি-20তে মাত্র 12টা ম্যাচ খেলেছেন, এবং 12 ম্যাচে তিনি 12টা উইকেট সংগ্রহ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার 21 রানে 5 উইকেট। সো তিনি কিন্তু দুর্দান্ত একটা চয়েস সিলেটের জন্য। এবং রুয়েল মিয়া সম্পর্কে যদি আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিই, তাহলে তিনি কিন্তু সিলেট স্ট্রাইকার্সের জন্য ট্রাম্প কার্ড হতে পারেন, এবং তার যে বল বা তার যে স্লোয়ার এবং তার যে বল করার যে ক্ষমতা সেটা কিন্তু আসলে দুর্দান্ত, এবং এই লেফট হ্যান্ডেড পেস বোলার কিন্তু সিলেটের জন্য বড় একটা প্লাস পয়েন্ট হবে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং একমাত্র বিদেশি পেস বোলার তিনি হচ্ছেন রিস্টপলি, এবং বিপিএল এর অর্থাৎ ইন্টার বিপিএল এ যতগুলো দল আছে সবগুলো দলের মধ্যে যতগুলো পেস বোলার আছে তাদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল বোলারটা কিন্তু এই রিস্টপলি। এবং রিস্টপলি তিনি বিগ ব্যাশ বলেন বা আইপিএল বলেন, সিপিএল বলেন, পিএসএল বলেন, বিশ্বের এমন কোনো ফ্রাঞ্চাইজি লিগ নাই যে তিনি সেখানে খেলে বেড়াননি। এবং সর্বশেষ তিনি এবার বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যদিও তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল যে তিনি ইনজুরি সংখ্যায় আছেন, তিনি আদৌ বিপিএল খেলতে পারবে কিনা, এইসব নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়েছে, আমি নিজেও বলেছিলাম। বাট পরক্ষণে কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করেছেন, এবং তিনি এখন ফুল ফিট হয়ে টি10-এ তিনি ম্যাচ খেলছেন, এবং বিপিএল শুরু থেকে তাকে পাওয়ার আশা করছে সিলেট স্ট্রাইকার্স। সো তার টি20 ক্যারিয়ারে এখন পর্যন্ত 183টা টি20 ম্যাচ খেলেছে, এবং সেখান থেকে তিনি 226টা উইকেট সংগ্রহ করেছেন, এবং তার বেস্ট বোলিং ফিগার 20 রানে 4 উইকেট। এখন পর্যন্ত তিনি 5 উইকেট সংগ্রহ করতে পারেন, এবং বিপিএল এখন পর্যন্ত তিনি বিপিএলে খেলেনি। সো এই হচ্ছে রিস্টপলির টি20 ক্যারিয়ার। এখন যদি আমি বলি যে এই যে 6জন পেস বোলার তাদের একাদশের সুযোগ হওয়ার পরে কে কোন ভূমিকায় সবচেয়ে বেশি পারদর্শী বা কাকে কোন ভূমিকায় ক্যাপ্টেন দেখতে চাইবে, এটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তানজিম হাসান সাকিবের বিষয়ে যদি আমি বলি, তাহলে সাকিব মূলত হচ্ছে পাওয়ার প্লের ভিতরে আপনাকে 2টা ওভারে বল করে দিবে, এবং 2টা ওভারে তিনি 1-2টা উইকেট কিন্তু সংগ্রহ করতেই পারবেন, এবং সেই সাথে তিনি ডেথ ওভারে কিন্তু দুর্দান্ত, কারণ তার ব্যাকহ্যান্ড স্লোয়ার বলটা কিন্তু আসলে অনেক বেশি কার্যকরী। এবং আমরা রিসেন্টলি গ্লোবাল সুপার লিগে গাইনাবাজন ওয়ারিয়ার্সের জার্সিতে তিনি যেভাবে শুরু করেছেন, অর্থাৎ প্রথম ম্যাচে 2 উইকেট, তারপরের ম্যাচে 1 উইকেট, তারপরের ম্যাচে 1 উইকেট, খুব একটা বেশি রান দেয়নি, বাট বলের যে এগ্রেশন বা আমরা টি20 ওয়ার্ল্ড কাপে যে ইন্ডিয়ার এগেনস্টে যে এগ্রেশনটা দেখেছিলাম সেটা কিন্তু আসলে দুর্দান্ত। এবং একটা আদর্শ মানের পেস বোলার হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, তানজিম হাসান সাকিবের মধ্যে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য আছে। তার এগ্রেশন বা তার চোখে চোখ রেখে যে একটা লড়াই করার মন মানসিকতা সেটা কিন্তু আসলে তার মধ্যে আছে, এবং ঠিক এই জায়গায় কিন্তু অন্য পেসার যারা বাংলাদেশে টি20তে ন্যাশনাল টিমে খেলে তাদের থেকে তানজিম হাসান সাকিব অনেকটুকু এগিয়ে আছে, এবং সিলেটের জন্য কিন্তু এটা অনেক বড় প্লাস পয়েন্ট। এবং তাকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরেছে সিলেট স্ট্রাইকার্স, সো তার উপরে কিন্তু অনেক বেশি প্রত্যাশা, এবং সিলেটের যেহেতু লোকাল ছেলে, সো তাকে নিয়ে কিন্তু সিলেটবাসী কিন্তু অনেক বড় একটা প্রত্যাশা জায়গা কিন্তু রাখে। সো এরপর আমি যদি মাশরাফির কথা বলি, তো মাশরাফি বিন মুর্তজা যদি একাদশের সুযোগ পান তাহলে হয়তো তিনি পাওয়ার প্লের ভিতরে 1-2টা ওভার করতে পারেন, অথবা তিনি মিডল ওভারে গিয়ে কয়টা ওভার বল করতে পারেন, কিন্তু তিনি ডেথ ওভারে এখন অনেকটাই অকার্যকর। এবং যেহেতু তার ফিটনেস ইস্যু আছে এবং তিনি খুব বড় লম্বা রান আপ নিয়ে বল করতে পারেন না, এবং সেই সাথে তার যে পেসটা সেটাও কমে এসেছে। সো তাকে আসলে নিয়ে ঝুঁকি নেওয়াটা কতটুকু পসিবল হবে, বা তিনি আদৌ বল করবে কিনা, যদি খেলতে পারে সেটা কিন্তু একটা বড় বিষয়, বা তিনি আদৌ একাদশের সুযোগ পাবে কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয়, কারণ তার ফিটনেস ইস্যুটা কিন্তু আসলে বড় হয়ে দাঁড়াবে। যদি ফিটনেস পরীক্ষা তিনি পাস করতে পারেন তাহলে তিনি মাঠে নামবেন, এবং যদি মাঠে নামেন অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তিনি খেলতে পারেন, বাট বলটা খুব একটা তিনি করতে নাও পারেন, যদিও করেন 1-2টা ওভার তিনি মিডল ওভারে করতে পারেন, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং এরপরে আমি যদি আলামিন হোসেনকে নিয়ে কথা বলি, আলামিন হোসেনকে আপনি পাওয়ার প্লের ভিতরে 1টা ওভার বল করাতে পারেন বা নাও করাতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি পাওয়ার প্লের পরে অর্থাৎ স্লগ ওভারে গিয়ে আপনি টানা 4 ওভারের একটা স্পেল কিন্তু আলামিন হোসেনের কাছ থেকে আপনি চাইলে সে করতে পারবে, এবং সেখানে কিন্তু আপনাকে দলের রান যেমন আটকে দিবে, সেই সাথে তিনি কিন্তু উইকেট নেওয়ার যে সামর্থ্য সেটি কিন্তু তার মধ্যে আছে, এবং তিনি আপনার দলকে উইকেটও নিয়ে এসে দিবে। এবং ডেথ ওভারে যদি সিরিজ স্ট্রাইকার্সে যতগুলো বলার আছে এদের মধ্যে সবচাইতে যদি পারফেক্ট বলার কেউ হয়ে থাকে সেটা কিন্তু অবভিয়াসলি আলামিন হোসেন। সো আলামিন হোসেনের কাজটা সবসময়ের জন্য থাকবে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে, এবং তিনি ডেথ ওভারে গিয়ে অপোনেন্টকে আটকে দিয়ে এবং সেই সাথে উইকেটটা নেওয়ার কাজটা কিন্তু আলামিন হোসেনকেই করতে হবে। এরপরে আরিফুল ইসলামের কথা আমি বলেছিলাম, তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার, এবং তিনি যদি ক্যাপ্টেন যদি চান
তাহলে হয়তো তিনি 2-1টা বার বল করতে পারে, বাকি তিনি কিন্তু বলটা খুব একটা করবে না। বাট রুয়েল মিয়ার ব্যাপারে যদি আপনাদেরকে বলি, তাহলে রুয়েল মিয়া মূলত তিনি মিডল ওভারের জন্য দুর্দান্ত একজন বলার হতে পারে। সেই সাথে আপনার শুরুর দিকে বা শেষের দিকেও তাকে দিয়ে বল করানো যেতে পারে, বাট সেটা অবভিয়াসলি সিচুয়েশন বুঝে ক্যাপ্টেন হয়তো তাকে ব্যবহার করবে। এবং সবচাইতে হট কেক এবং সবচাইতে হট পিক সিলেট স্ট্রাইকার্সের যেটা হচ্ছে রিস্টপলি। এবং রিস্টপলি সম্পর্কে আপনাদেরকে যদি আমি বলি, তাহলে আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে রিস্টপলি বিশ্বের এমন কোনো টি-20 ফ্রাঞ্চাইজি লিগ নেই যেখানে তিনি খেলেনি, সেটা আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা যতগুলো টি-20 বড় বড় টুর্নামেন্ট হয় সবগুলো টুর্নামেন্টে তার কিন্তু খেলার একটা এক্সপিরিয়েন্স আছে এবং তার হিউজ একটা এক্সপিরিয়েন্স। এবং তিনি টি-20তে এখন পর্যন্ত 226টা উইকেট সংগ্রহ করেছেন। সো তার ক্যারিয়ারটা কিন্তু অনেক লম্বা এবং অ্যাজ এ পেস বোলার হিসেবে তার যে হাইট সেটাও কিন্তু দুর্দান্ত। এবং আমরা সবাই জানি যে বা মিরপুরের যে মাঠটা সেখানে আনইভেন বাউন্স অনেক বেশি হয় এবং সেখানে ব্যাটসম্যানদের খেলার জন্য কিন্তু এই রকমের লম্বাদেহী দীর্ঘদেহী বলাররা কিন্তু অনেক বেশি কার্যকর হয়। সো রিস্টপলিকে কিন্তু ক্যাপ্টেন যে কোনো জায়গায় ইউজ করতে পারে, সেটা পাওয়ার প্লের ভিতরে হোক বা সেটা ডেথ ওভারে হোক বা মিডল ওভারে হোক, সে কিন্তু সব জায়গায় পারফেক্ট। সো এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের টোটাল 6 জন বলারের কে কার কোন জায়গায় সবচেয়ে বেশি শক্তিশালী এবং তারা একাদশে যদি সুযোগ পায় তারা কোন জায়গায় সবচেয়ে ভালো কাজ করতে পারবে, এটা নিয়ে আমার বিস্তারিত। যদি আপনাদের কোনো কিছু ইনক্লুড করার থাকে বা অ্যাড করার থাকে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে অ্যাড করতে পারেন। এবং সিলেট স্ট্রাইকার্সের যে এখন পর্যন্ত 6টা পেস বোলার আছে, এই 6টা পেস বোলার থেকে কিন্তু সেটা 8, 10, 12 পর্যন্ত যাইতে পারে। 12 হয়তো বেশি হয়ে যাবে, বাট 10টা অথবা 9টা বা 8টা পেসার কিন্তু থাকবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন নেক্সট ভিডিওতে আমি হয়তো কথা বলবো সিলেট স্ট্রাইকার্সের নেক্সট কোন 2টা পেসারকে নিয়ে তারা দলে ইনক্লুড করতে চান, সেটা দেশি না বিদেশি। সো সেই ভিডিওটা দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।